মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। অঙ্কিতার সাথে ইন্দ্রাণীর বিয়ের আগে আলাপ হয়নি, কিন্তু ইন্দ্রাণীর সিঁথি রাঙা হওয়া ইস্তক এই একটি মেয়েই ছায়ার মতো ওর সঙ্গ দিতে শুরু করেছিল। ইন্দ্রাণী বুঝল ওর শ্রীমান বিপুলও ক্ষেত্রবিশেষে এই বোনটির কথাই শুনে চলে। বাসর ঘরে কত টাকা দেবে থেকে শুরু করে সেখানে কে কে থাকবে সব বিষয়েই তার কর্তৃত্ব ভীষণভাবে স্বীকৃত। তবে মেয়েটাকে ইন্দ্রাণীরও বেশ ভালো লাগল। বাসর ঘরে ঢোকা থেকেই ওর অস্বস্তি লাগছিল। অনেকক্ষণ ধরে বেনারসি, গয়না, চড়া মেকআপ গায়ে আগুনের সামনে দাঁড়িয়েছিল। অস্বস্তি লাগা খুব স্বাভাবিক, কিন্তু কাকে বলবে বুঝতে পারছিল না। অঙ্কিতাই এগিয়ে এসে জিজ্ঞেস করল, বৌদিদি, তোমার গয়নাগাটিগুলো খুলে রাখবে? একটু আরাম করে বসতে পারবে তাহলে। ইন্দ্রাণী ঘাড় নাড়তে অঙ্কিতা নিজে নিজেই এক একটা করে ভীষণ সাবধানে চুলের জট ছাড়িয়ে গয়না খুলে রাখল। রাতে বেশ অনেকক্ষণ অবধি আসরও মাতিয়ে রেখেছিল। তারপর অবশ্য ভোর পর্যন্ত প্রায় কেউই জেগেছিল না। সারাদিনের ক্লান্তিটা যাবে কোথায়? পরদিন কনে বিদায়ের সময় ইন্দ্রাণী কান্নাকাটি বিশেষ কিছু করেনি। সত্যি বলতে নিজের বাড়ির প্রতিও সামান্যতম টানও নেই। কিন্তু বেরোবার আগে যখন ঠাম্মির ছবির সামনে দাঁড়ালো, ওর মাথা আপনা থেকেই নিচু হয়ে গেল। নিজের সর্বস্ব দিয়ে নিজের পেটের ছেলের সাথে লড়াই করে যে ঠাম্মি ওকে কলকাতায় পাঠিয়েছিল শুধুমাত্র নিজের মতো জীবনটাকে বুঝে নেওয়ার জন্য, সেই ঠাম্মিকে কি ফিরিয়ে দিয়েছে ও? এও তো ঠকানো, প্রতারণা, বিশ্বাসভঙ্গ। চোখ বেয়ে নেমে এলো জলের ধারা। ইন্দ্রাণীর মা সুজাতা দেবী নিজের চোখ মুছতে মুছতে বাকি আত্মীয়দের উদ্দেশ্যে বললেন, আসলে ঠাম্মির বড় ন্যাওটা ছিল তো, ওর ঠাম্মিও ওকে খুব ভালোবাসত, মানে একেবারে চোখে হারাতো। কিন্তু ইন্দ্রাণী জানে আজ ওর চোখে নেমে আসা জল শুধু ভালোবাসার জন্য নয়, বরং অনুতাপের জন্য, অপরাধ বোধের জন্য, খানিকটা গড়পড়তা জীবনের দীক্ষা নেওয়ার মতো আক্ষেপের জন্য। গতরাতের মুষড়ে পড়া ফুল তখনও অ্যাম্বাসেডরের গা আঁকড়ে ছিল। কনকাঞ্জলির পর ফিরে তাকাতে নেই, তবু একবার ফিরে তাকালো ইন্দ্রাণী। কোনো একটা করুণ সুর বাজছিল সানাইয়ে। বড় ঠুনকো মনে হচ্ছিল সমস্ত মায়া। যে বাবা ইন্দ্রাণীকে কোনোদিন কাছে টেনে নেননি, আজ যেন তার চোখও ছলছল করে উঠল। নিজের চোখের বহমান ধারাটিকে তর্জনীর মাথা দিয়ে শেষবারের জন্য রোধ করল ইন্দ্রাণী। বিপুল ওর হাত ধরে গাড়িতে তুলল। অন্য পাশে বসল অঙ্কিতা। গাড়িতে উঠে বিপুলের দিকে এক ঝলক ঘুরে তাকাতেই আচমকা ওর মাথাটা হালকা ঘুরে গেল। যেন রিতমকে পাশে দেখতে পেল ইন্দ্রাণী। ভেতর থেকে দুর্বলতা পাঁক দিয়ে উঠল। অঙ্কিতার বাঁ হাতটাকে চাপটে ধরল। অঙ্কিতা খানিক বিচলিত হয়ে জিজ্ঞেস করল, ঠিক আছো বৌদিদি? শরীর কেমন করছে? ইন্দ্রাণী ওর শরীর এবং মনের ষড়যন্ত্রটুকু সামলে নিয়ে বলল, না না, একদম ঠিক আছি, ঠিক তো থাকতেই হবে। অঙ্কিতা আর বিপুলের মুখেও হাসি ফুটে উঠল। এবার ইন্দ্রাণীর সাথে সাথে যেহেতু আমরাও বিপুলের বাড়ির অন্দরমহলে ঢুকব, পরিবারের লোকজনের সাথে অল্প বিস্তর আলাপ সেরে নেওয়া প্রয়োজন। বিপুলের ঠাকুরদারা দু ভাই, গিন্নি সমেত দুজনেই বেশ কিছু বছর হল ইহলোক ত্যাগ করেছেন। রেখে গেছেন সন্তান সন্ততিদের। বিপুলের নিজের ঠাকুরদা বয়সে বড়, তার 3 ছেলে। বড় ছেলে সুভাস্কর মানে বিপুলের জেঠু বিয়ে থা করেননি, আর করার সম্ভাবনাও নেই। মেজ ছেলে আশিস কর অর্থাৎ বিপুলের বাবার কথা তো আগেই বলেছি। আর আছে ছোট ছেলে প্রণয় কর, বিপুলের ছোট কাকা এবং অঙ্কিতার বাবা।
বিপুলদের পৈতৃক একটা মুদিখানার দোকান আছে, সেটা ওর জেঠু এবং কাকা মিলেই চালায়। বিপুলের বাবা আগে শ্রীরামপুরের কাছে একখানা জুট মিলে কাজ করতেন, সেটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বস্তুত বেকারই বলা যায়। তবে মুদিখানার দোকানটা যেহেতু ভালো চলে, বিপুলের চাকরি পাওয়ার আগে অবধি তাতেই চলে যেত। 3 ভাইয়ের মধ্যে ভীষণ মিল, বিপদে আপদে সবসময় একে অন্যের পাশে দাঁড়িয়েছে। বিপুলের ছোট ঠাকুরদার বাড়িটাও পাশাপাশি, তার 1 মেয়ে আর 1 ছেলে। মেয়ের বিয়ে হয়ে গেছে বৈদ্যবাটি, সেখানেই থাকে, কিন্তু ছেলেটি একেবারেই অপগণ্ড। রাত দিন পার্টি অফিসে পড়ে থাকে, মাঝে মধ্যে কিছু টাকা পয়সা ঘরে আনে। বলতে গেলে তার একমাত্র কাজ ওই মাতব্বরি করে বেড়ানো। এলাকায় ভালোই নামডাক আছে। সত্যনারায়ণের হোমের কাঠ জোগাড় থেকে মরা পোড়ানোর ব্যবস্থা, ঘরের লোক বাদে বাকি সবার দরকারে সেই মহাপুরুষ মানে শিশির কর সবসময় হাজির। সেই জন্য পায়েল সেন মানে তার নিজের বোন নিজের দাদাকে বিশেষ পাত্তা দেয় না। এমনকি যখনই বর ছেলে নিয়ে বাপের বাড়ি আসত, বিপুলদের বাড়িতেই উঠত। এখন ছেলে বড় হয়ে গেছে, তাই বিশেষ আর আসে না, এই বিয়েবাড়ির উদ্দেশ্যেই আসা। তবুও অনেক বলেও ছেলেকে আনতে পারেনি। ইন্দ্রাণী শ্বশুরবাড়ি আসা মাত্রই হৈ হৈ পড়ে গেল। নতুন বউ নিয়ে স্বাভাবিকভাবেই সকলের মধ্যে বাড়তি উচ্ছ্বাস আর উন্মাদনা, তার সঙ্গে পালা করে এক একটা নিয়ম পালন, সন্ধে নাগাদ পারিবারিক আড্ডা। আর এ সব কিছুর পর রাতে বিছানাখানা পেয়ে ইন্দ্রাণী যেন হাঁপ ছেড়ে বাঁচল। সেদিনের জন্য অঙ্কিতাই পাশে শোবে। টিউবলাইটটা নিভিয়ে একটা নাইট ল্যাম্প জ্বালল। হলদে চোখ শোয়া আলোর মধ্যে বালিশে হেলান দিয়ে অঙ্কিতা তাকালো ওর বৌদিদির দিকে। এত মায়াবী দেখাচ্ছে ইন্দ্রাণীকে, অঙ্কিতাই বুঝি প্রেমে পড়ে যাবে এক্ষুনি। ইন্দ্রাণী জিজ্ঞেস করল, কি দেখছো অমন করে? বৌদিদি, তুমি খুব সুন্দরী। তাই বুঝি? মায়েরই বলছি। আর আমার দাদা ভাইও খুব ভালো, জানো তো, একটু সেকেলে, আসলে কোনোদিন প্রেম টেম করেনি তো, তুমি একটু সামলে রেখো। তা রাখবো ক্ষণ, কিন্তু তোমার দাদা ভাই প্রেম করেনি বুঝলাম, তার বোনটি নিশ্চয়ই প্রেম টেম করেছে। না মানে ওভাবে ঠিক বলা যায় না। কিভাবে বলা যায় শুনি? একজনকে অল্প অল্প ভালো লাগছে, প্রেম কিনা জানি না। ও মা, তা সে ছেলের বাড়ি কোথায়? ব্যাঙ্গালোরে? না না, হ্যাট, আরে বাঙালি। ছাড়ো, তুমি বরং তোমার কথা বলো। এর আগে তুমি প্রেম করতে, তাই না? এমন প্রশ্নের মুখে পড়ে ইন্দ্রাণীর সমস্ত আলো নিভে গেল। মন এলো পাথারি দৌড়তে শুরু করলো পেছনের দিকে। কি বলবে ইন্দ্রাণী? কার কথা বলবে? রিতমের কথা নাকি অর্জুনের কথা? কার কথা বললে নিজেকে নির্দোষ প্রমাণ করা সহজ হবে? দুনিয়ার কি আশ্চর্য জ্ঞানাকল! আপাতত একই বিছানায় পাশাপাশি শুয়ে আছে রিতমের অতীত এবং সম্ভাব্য ভবিষ্যৎ। যে প্রসঙ্গে আলোচনা চলছিল তাতেও নিশ্চয়ই কোনো এক পর্যায়ে উঠে আসবে রিতমের কথা। রিতমই তো দুপক্ষের তাস। সে ইন্দ্রাণীর জীবনে যেমন হারিয়ে যাওয়া বান্দা, আবার অঙ্কিতার জীবনে তেমনই কুড়িয়ে পাওয়া খোলামকুচি। অথচ এই প্রসঙ্গে কেউ কিচ্ছুটি জানল না। আপাতত সমস্ত বজ্রপাত স্থগিত থাকল। ইন্দ্রাণী নিজেকে খানিক সামলে নিয়ে বলল, আজ বোধহয় এসব নিয়ে কথা বলা ঠিক হবে না। তুমি নিশ্চয়ই তোমার বৌদিদির অবস্থাটা বুঝবে। অঙ্কিতা জানে কোথায় থামতে হয়, কখন প্রসঙ্গ বদলাতে হয়। হাসতে হাসতে বলল, জানো, এই বিয়েবাড়ির মজা 4 গুণ হয়ে যেত যদি বুবলাদা আসত। বুবলাদা? পিসির ছেলে, ওই যে ওবেলায় আলাপ হলো, ছোট দাদুর মেয়ে পায়েল পিসি, বৈদ্যবাটিতে থাকে। ও আচ্ছা, তা তোমার বুবলাদা আসেনি কেন? তার কি অত সহজে দেখা মেলে? সে একেবারে গেছো দাদা।
তুমি তাকে খুঁজতে ধরো টালা ব্রিজে উঠবে, তো সে গিয়ে বসে থাকবে টালিগঞ্জে। তা সে এলে কি করতো শুনি? আরে কি করতো সে কি কেউ বলতে পারে? ছোটবেলায় যখন আসতো না, লোকজনকে জ্বালিয়ে মেরে ফেলতো। এই যে আমার ঠাকুরদা যখন খেতে বসতো, কি করতো জানো? কি করতো? পিঠে ফুঁ দিত আস্তে আস্তে, পিঠের লোমগুলো নড়ে উঠত। আর দাদু তো ভাবতো মশা বা মাছি বসেছে, খুব গাল দিত। আর ওর তাতেই মজা। সারা দুপুর এদের বাড়ির গাছ থেকে আম পাড়ছে, তো ওদের ক্ষেত থেকে আলু তুলে নিয়ে পালাচ্ছে। বুবলাদাকে এখানকার সব্বাই চেনে। থাক, এই গুণধরকে আর চিনে কাজ নেই। আচ্ছা, কাল কখন উঠতে হবে গো? অনেক সকালে বোধহয়। এই যা, তোমায় খুব বকিয়ে মারছি। ঘুমো তুমি, আমিও ঘুমোই, কেমন? গুড নাইট। শুয়ে পড়লেও ইন্দ্রাণীর সহজে ঘুম এলো না। নতুন বাড়ি, নতুন ঘর, আশপাশে একগাদা নতুন মানুষের ভিড়, গোটা বাড়ি জুড়ে উৎসবের আমেজ। একটা উৎসব যার একেবারে কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছিল ও, সঙ্গে স্বল্প পরিচিত একজন। কালকে রাতটা যার সঙ্গে কাটাতে হবে, এক ঘরে এক বিছানায়। বিপুলের মুখখানা মনের মধ্যে ভেসে উঠছিল। ছেলেটা সাদাসিধে, ছেলেটার মধ্যে যত্ন আছে, কিন্তু ছেলেটা কাল ওকে স্পর্শ করবে যখন, তখন কি করবে ইন্দ্রাণী? তখন কি মনের মধ্যে পুরনো মানুষগুলো হামলে পড়বে, ওকে তছনছ করে দেবে? একসময় এই সমস্ত ভাবনাগুলো শিথিল হয়ে এলো। ঘুম নেমে এলো ইন্দ্রাণীর চোখে। পরদিন ফের সকাল থেকে আত্মীয় স্বজনের ভিড়, সানাইয়ে আনন্দের সুর, ইন্দ্রাণীর মুখে চওড়া হাসি। এক একজনের সামনে দাঁড়িয়ে আলাপের বিস্তর ঝঞ্ঝাট। ভাত কাপড়ের সঙ্গে সঙ্গে সুখ দুঃখের দায়িত্ব নেওয়া। দুপুরে একবারই লোকের পাতে নতুন বউয়ের পায়েস বিতরণ। এই সব কিছু পেরিয়ে সন্ধে নামল। ইন্দ্রাণীর তুঁতে রঙের বেনারসির পাশে এসে দাঁড়ালো বিপুলের ডার্ক শেডের ব্লেজার। কাঁধে হাত রেখে একটার পর একটা ছবি। কনে যাত্রীর ভিড় থেকে বিপুলকে আলাদা করে ডেকে এনে সুজাতা দেবী বললেন, মেয়েটার খেয়াল রেখো বাবা। হাসি মুখে বিপুল নিশ্চিন্ত করল ইন্দ্রাণীর মাকে। সমস্ত কুশল বিনিময়ের শেষে লাস্ট ব্যাচে যৎসামান্য খাবার খেয়ে শাড়ি বদলাতে গেল ইন্দ্রাণী। অঙ্কিতা বিপুলকে নিয়ে আস্তে আস্তে পৌঁছে দিল ফুলশয্যার ঘরে, যেখানে ততক্ষণে ইন্দ্রাণী বসেছিল অধীর অপেক্ষায়। সমস্ত নজরদারি মিটে যাওয়ার পর একান্তে ইন্দ্রাণীর সামনে প্রথমবারের জন্য দাঁড়ালো বিপুল। গোটা বিছানায় ফুলের সাজ, আর তার মধ্যিখানে সবচেয়ে সুন্দর ফুল মাথা নামিয়ে বসেছিল। বিপুল খানিকক্ষণ ক্যাবলার মতো তাকিয়েছিল সেদিকে, তারপর আস্তে আস্তে স্বর ফিরে পেল। ইন্দ্রাণী, বলো। ভেবেছিলাম কিছু একটা লিখে মুখস্থ করে আসব। আসলে বলতে গেলে আমার সমস্ত কথা গুলিয়ে যায়। ছোটবেলায় পাড়ার মঞ্চে আবৃত্তি করতে গিয়ে বলে ফেলেছিলাম, অন্ধকানাই স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। লোকে খুব হেসেছিল। আমার ভীষণ খারাপ লেগেছিল সেবার। যেন আমি আসলে পরিশ্রম করে জীবনে অনেক কিছু পেয়েছি। এই যেমন ধরো চাকরিটা, আবার অনেক কিছু পরিশ্রম করেও পাওয়া যায় না, যেমন ভালোবাসা। আমি তোমায় খুব ভালোবাসবো ইন্দ্রাণী। মানে জানি না এভাবে ভালোবাসা হয়ে ওঠে কিনা, ভালোবাসা কেমন ভাবে হয় আমি তাও জানি না। আমি শুধু জানি তোমাকে সেই প্রথম দিনের পর থেকে যতবারই দেখেছি ভীষণ জড়িয়ে ধরতে ইচ্ছে করেছে, ভীষণ। বাবা মায়ের খুব একটা আহ্লাদী ছেলে নই, তাদেরকেও শেষ কবে জড়িয়ে ধরেছি মনে করতে পারি না। তবু যদি ভেবে দেখি, গত 1 যুগ ধরে কাউকে কখনো জড়িয়ে ধরিনি। আমাকেও কেউ
জড়িয়ে ধরেনি জানো। তুমি আমায় একবার জড়িয়ে ধরবে ইন্দ্রাণী, একবার। ইন্দ্রাণী এতক্ষণ বিপুলের দিকেই তাকিয়েছিল। গত রাতেও ওর মধ্যে ভীষণ দুশ্চিন্তা ঘুরছিল। বিপুল কি সৌজন্যতা বোঝে, নাকি বিপুল শাখা সিঁদুরের দোহাই দিয়ে কেবল দখলদারি চালাবে? অথচ আজ বিপুলের বিপরীতে দাঁড়িয়ে ইন্দ্রাণীর মনে হচ্ছিল ঈশ্বর যেন ওর প্রতি একটু বেশি সদয়। নিজের 2 হাত বাড়িয়ে দিল বিপুলের দিকে। বিপুল প্রাণ ভরে জড়িয়ে ধরল ইন্দ্রাণীকে। নিজেকে আচমকা বড়লোক মনে হচ্ছিল বিপুলের। এই মুহূর্তে ও কোনো রাজা বাদশার চেয়ে কম কিছু নয়। নারীর কদর এবং ভালোবাসার থেকে মূল্যবান ঐশ্বর্য এ দুনিয়ায় আর কি বা আছে? অন্যদিকে রিতম ইতিমধ্যেই অঙ্কিতার জন্য উদ্বিগ্ন। বিপুলের বিয়ের জন্য রোজকার কথাবার্তা স্বাভাবিকভাবেই কম হচ্ছিল। তাই রিতমের দিনগুলো যেন আবার আগের চেহারা নিল। সারাদিন মুখ ভার, যেন দীর্ঘদিন ওর অপেক্ষাতেই কেটে গেছে, আর বাকি জীবনটাও বোধহয় সেভাবেই কেটে যাবে। অর্ক ওকে খুঁচিয়ে দিয়ে বলল, তুই এত চরম ভাবাপন্ন কেন? চরম ভাবাপন্ন না মানে, এই কদিন আগে আমি যদি সরাসরি বলতুম ভাই একটা মেয়ের সঙ্গে তোকে আলাপ করাবো, তুই তো যেতিস না। না, যেতাম না। আর ভুলিয়ে বালিয়ে নিয়ে গেলাম যখন, একেবারে জান প্রাণ সব দিয়ে দিলি। না, কই সেসব তো বলিনি। কি বলনি চাঁদু? তুমি না বললেও তোমার মুখ চোখ বলে দিচ্ছে। মুখ চোখ মানে কি বলছে আমার মুখ চোখ? হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারও পিছুতে, মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে। বাবা, তুই আর রবীন্দ্রনাথ? আগে রবীন্দ্রনাথ শুধু তোমার কুলদেবতা নন চাঁদু, আমারও ঠাকুর। ওসব বাদ দে, বল অঙ্কিতাকে কি বলেছিস ব্যাপারটা? কোন ব্যাপারটা? এই যে তুই মাঝে মধ্যে নেকাচন্দ্র হয়ে যাস, ফালতু মটকা গরম হয়। আরো স্পষ্ট করে জিজ্ঞেস করছি, অঙ্কিতাকে কি প্রপোজটা করেছিস? না মানে, আমরা তো ভালো বন্ধু। ওসব বোন তারপর বন্ধু অনেক দেখেছি ভাই। এই আমিও তো তোর বন্ধু। 2 সপ্তাহের জন্য দেশে গেলে তুই এমন বিরহে বসে থাকবি? এক্সেল শিট ক্ল্যারিক্যাল এরারে ভরিয়ে দিবি? মানেটা কি? মানেটা এক্সেল শিটের ব্যাপারটা তোকে কে বললো? এসব পাতি ব্যবসা রাখ, এবার ফিরে এলে জানিয়ে দে, বুঝলি? আমায় তুই পাঁজিবাদী বলতেই পারিস, কিন্তু বেনি মাধব সিলের মতে এটাই মোক্ষম সময়। গো ফর ইট। ঠিক এই জায়গায় এসে রিতম সত্যি আটকে ছিল। অঙ্কিতার জন্য ওর মনে সত্যিই একটা দুর্বলতা বর্তমান, কিন্তু অঙ্কিতাকে প্রেমের প্রস্তাব দেওয়ার অর্থ ইন্দ্রাণীর প্রতি সমস্ত অনুভূতির একরকম প্রকাশ্য দাহকার্য সেরে আসা। আর কখনো সে ভালোবাসার কথা তীব্র হতাশার সুরে উচ্চারণ করতে পারবে না। এ কোনো বাঁধা গতের নিয়ম নয়, এই রিতমের নিজস্ব বোঝাপড়া। যে জুয়া খেলায় নিজের সর্বস্ব খুইয়েছিল, সে জুয়া আবার খেলতে বসার আগে রিতম তো ভেবে দেখবে ওর মনের মধ্যে এখনো কি কোথাও এই বিশ্বাস বেঁচেছিল ইন্দ্রাণী ফের কোনোদিন ফিরে আসবে। কোনো মানুষের মৃত্যু সংবাদ কানে আসার আগে অবধি আমাদের মনের মধ্যে যেমন সে মানুষটা বেঁচে থাকে, সে মানুষটার ঘুম ভাঙে, সে মানুষটা ভাত বাড়ে, বিকেলে পায়চারি করে, সেই মানুষটার বয়স বাড়ে। অথচ আমরা টের পাই না অনেক আগের কোনো এক দুপুরে ইলেকট্রিক চুল্লিতে পুড়ে শেষ হয়ে গেছে তার ইহলোক। তেমনি রিতমও জানে না ওর বিশ্বাসের ছাইভস্য জগদীশপুর থেকে উড়তে উড়তে মিশে যাচ্ছিল চন্দনপুরের ধুলোয়। যে মুহূর্তে ও ইন্দ্রাণীর ফিরে আসার সামান্যতম সম্ভাবনাকে গুরুত্ব দেবে কিনা ভাবছিল, ঠিক সেই মুহূর্তেই বিপুলকে বুকে টেনে নিয়ে ইন্দ্রাণী সবকিছু নতুন করে শুরু করছিল। মানুষের এই সামান্য ক্ষমতাটুকু আছে বলে বোধহয় কোথাও গিয়ে বেঁচে থাকা অর্থহীন নয়। মানুষ চাইলেই নতুন করে শুরু করতে পারে।
কিন্তু মাঝে মধ্যে পুরনো হিসেব বাকি থেকে যায়। সেই সব হিসেব ফিরে আসার আশঙ্কা একেবারে ফেলে দিতে পারে না কেউই। ইন্দ্রাণী ঠিক যে মুহূর্তে ভেবে আশ্চর্য হয় ঈশ্বর কেন ওর প্রতি এতখানি সদয়, পরক্ষণেই মনে হয় এই নিরবচ্ছিন্ন উত্তরণের পর আরো ভয়ঙ্কর কোনো আছড়ে পড়া ওর জন্য অপেক্ষা করছে না তো। বেশ অনেকগুলো দিন বাড়িতে কাটিয়ে অবশেষে প্লেনে চাপল অঙ্কিতা। বিগত কয়েকদিন বলতে গেলে রিতম শুধুই ছটফট করেছে, আর প্লেনে বসে এ কথা ভেবেই অঙ্কিতার মধ্যে কেমন এক স্বস্তি জন্মালো। আসলে মানুষ যতই অস্বীকার করুক বা বিনয় দেখাক, তার অনুপস্থিতি কেউ অনুভব করলে সে মনে মনে খুশি হয়। এই যে এত কথাও বলেছে ক্যাফেতে, পার্কে, রাস্তায় কিংবা ফোনে, তার বিপরীতে নীরবতার মধ্যে সেসব কথার অভাবে কেউ যদি না ভোগে, তাহলে সে কথার সার্থকতা কই? এবারে ফেরার সময় বাড়িটাকে অঙ্কিতার প্রকৃত অর্থেই বাড়ি মনে হচ্ছিল। বৌদিদির সাথে এই কদিনে ওর অনেক আড্ডাই হয়েছিল, আর এসব আড্ডার মধ্যে অঙ্কিতা এটুকু টের পেয়েছিল চন্দনপুরের এক ২.৫ তলা বাড়িতে ৩ শ্বশুর আর ২ শাশুড়িকে নিয়ে সংসার যাপন কখনোই এ মেয়ের স্বপ্ন ছিল না, এ কেবলই নিয়তি। তাই অঙ্কিতার মনের কোনো এক গহনে সব থেকে বেশি যেটা কাজ করছিল তা হলো ওর দাদা ভাইয়ের জন্য চিন্তা। ওর দাদা ভাইয়ের ধাত ও খুব ভালো করে জানে, খুব সহজেই মানুষকে বিশ্বাস করে, খুব সহজেই তার সাথে জড়িয়ে পড়ে। এজন্য জীবনে কম আঘাত পায়নি। ইদানিং ভালো চাকরি করে, লোকজন তাই একটু সমঝে চলে। কিন্তু বিপুল কর আজও নিজের ওজনের মালুম পায় না। বাইরে প্রৌঢ়ের খোল থাকলেও ভেতরে এখনো কিশোরের মতো দগদগে অভিমান। এই কয়েক বছর আগেও ভাইফোঁটার দিন ওর সঙ্গে কোনো এক তর্কাতর্কিতে অঙ্কিতা দেখতে পেয়েছিল ছলছল করে উঠেছে বিপুলের চোখ। এমন ক্ষেত্রে দুশ্চিন্তা জন্মানো অস্বাভাবিক তো কিছু নয়। প্লেন অবশেষে ব্যাঙ্গালোর পৌঁছল। রিতম যে একেবারে অফিস কাটিয়ে এয়ারপোর্ট অবধি চলে আসবে অঙ্কিতা অল্প বিস্তর আন্দাজ করেছিল, কিন্তু অঙ্কিতা ভাবতেও পারেনি ওদের সাক্ষাৎ মাত্রই রিতম ছেলে মানুষের মতো জড়িয়ে ধরবে ওকে। চতুর্দিকে চলে ফিরে বেড়াচ্ছে ব্যস্ত মানুষ এবং মানুষের ব্যস্ততা। হাজারে হাজারে মানুষ দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে তাদের কোনো এক গন্তব্যের দিকে, আর রিতম আর অঙ্কিতা একে অপরকে জড়িয়ে স্থির হয়ে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, বেশ অনেকক্ষণ। অঙ্কিতা টের পাচ্ছিল রিতমের বাহুবন্ধনে করুণ এক আরতি আছে। সে মুদ্রা মোটেই স্থির নয়, বরং বারবার চেষ্টা করছিল যদি আরো জাপটে ধরা যায়, আরেকটু। আবার মাঝে মধ্যে সাবধান হচ্ছিল অঙ্কিতার লাগছে না তো। রিতমের কাতরতার মালুম পেয়ে অঙ্কিতা রিতমের মুখখানা সরাসরি সামনে আনল, 2 হাত আদরের আলপনা এঁকে দিল কপাল থেকে গালে। আলতো স্বরে অঙ্কিতা বলল, কি হয়েছে আমায় বলো। রিতমের চোখের সীমানায় টলমল করছিল জলের বিন্দু। গলার কাছে কি এক অসহ্য যন্ত্রণা তাকে কিছুতেই বলতে দেবে না। চোখ জোড়া বিস্ফারিত হয়ে অঙ্কিতাকে বুঝে নেওয়ার অনুরোধ করছিল। শেষমেশ ধরা গলায় সমস্ত প্রতিকূলতাকে তুচ্ছ করে রিতম বলল, ভালোবাসি। ফের ওকে কাছে টেনে নিল অঙ্কিতা। আর লুকোচুরির মধ্যে গিয়ে কাজ নেই। এই ওর জীবনের প্রথম বসন্ত। অঙ্কিতা এই প্রথম পুরো দস্তুর অনুভব করল
ভালোবাসা। অযথা আর পিছিয়ে আসার মানে হয় না। ঋতম ওর তলিয়ে যাওয়া জীবনের মধ্যে থেকে ফের একবার সুযোগ পেল বেঁচে বসতে থাকার। অঙ্কিতা ওর দিকে তাকিয়ে বলল, কোথাও একটা গিয়ে বসা যাক নাকি? অনেক কথা জমে আছে যে। তারপর দুজনে মিলে একটা ক্যাফের নিচে ঘাঁটি গাড়ল। সামান্য নিয়ম রক্ষার্থে দুখানা কফির কাপ আর সামান্য ফ্রেঞ্চ ফ্রাইজ। দুজনে আজ মুখোমুখি বসল না। অঙ্কিতা বসার পর ঋতম ওর পাশের চেয়ারটাই টেনে নিল। কি অদ্ভুত ব্যাপার, আজ ঋতমের মনের মধ্যে যেন সেই বেপরোয়া কিশোরটি বারে বারে উঁকি মারছে। প্রথম প্রেম ঋতম ঠিক কখন শুরু করেছিল টের পায়নি। বড় ধীর স্থিরভাবে ওর মনে জাঁকিয়ে বসেছিল ইন্দ্রাণী। ওর সমস্ত গল্পে পাকাপাকি একটা চরিত্র হাতিয়ে নিয়েছিল প্রতি ক্ষেত্রে। তবু ইন্দ্রাণীকে নিজের করে পাওয়ার জন্য কখনো বাড়তি উচ্ছ্বাস হয়নি ঋতমের, কিংবা হলেও টের পায়নি। সে প্রেমটাকে ঋতম যথাসাধ্য গুরুত্ব দিয়েছিল বটে, কিন্তু সে প্রেমের গতিপথ যেন খুবই স্বাভাবিক ছিল। বরং সে প্রেম ভেঙে গেল এটাই আশ্চর্যের। যেমন আজও ঋতমের কাছে আশ্চর্যের সামান্য কিছু কথার মারফতে এই জীবনে দ্বিতীয়বারের জন্য ন্যাড়া বেলতলায় যাচ্ছে। অবশ্য ন্যাড়াদের কোনোদিনই বিশেষ কিছু করার থাকে না। ঋতম এই সমস্ত প্রেমের উৎসের দিকে তাকিয়ে ভাবছিল, কোত্থেকে আচমকা কি যেন একটা হয়ে গেল। যাকগে, যা হলো ভালোই হলো। অঙ্কিতার প্রতি বিশ্বাস রাখা যায়, ভরসা করা যায়। আর একই জীবনে একই দুর্ঘটনা একই মানুষের সঙ্গে যদি দ্বিতীয়বার ঘটে, তাহলে বিধাতার ত্রিনয়ন তো দূরে থাক, দুটো চোখেরই বা কি দরকার? অঙ্কিতাকে সেই মুহূর্তে বড় উজ্জ্বল দেখাচ্ছিল। আর চোখে ঋতম ওর দিকেই তাকিয়ে। অঙ্কিতা জিজ্ঞেস করল, এভাবেই তাকিয়ে থাকবে? আমি কোনোদিন ভাবিনি জানো। কি ভাবনি? মানে ফের আমার সঙ্গে ভালো কিছু হবে এই বিশ্বাসটাই উঠে গেছিল। আজকের দিনে ওসব কথা থাক প্লিজ। না অঙ্কিতা, বলতে দাও। আমি পুরনো দুঃখের মধ্যে ডুবে যাওয়ার কথা বলছি না। তবে আমি বলছি সে দুঃখের মধ্যে থেকে ভাসতে ভাসতে কোনো এক তীরে আশ্রয় নেওয়ার কথা। কোনো এক? ভেবে দেখো, যথেচ্ছভাবে হাত বাড়ানোর যুক্তি আমার ক্ষেত্রে খাটে না যে। তা ঠিক, কিন্তু আমি যে তোমার গল্প শুনেই বুঝেছিলাম তুমি আঘাত করার মানুষ নও। আচমকা মনের খেয়ালে বিশ্বাসকে দুপায়ে মারিয়ে চলে যাবে না তুমি। থাক থাক, এবার বাড়াবাড়ি করছো। গল্প শুনে অত কি বোঝা যায়? যায় তো, বুঝতে চাইলেই বোঝা যায়। কি জানি, কফিটা কি ঠান্ডা হলে খাবে? এই তো এক চুমুকে খেয়ে নিচ্ছি। তুমি আমায় বলো, তোমার বিয়ে বাড়ি কেমন কাটলো? আরে আমি তো সেসব বলবো বলেই ভেবেছিলাম, কিন্তু এয়ারপোর্টে তুমি এমন চমকে দিলে। কি ভেবেছিলে আসবো না? এতদিন পর তুমি ফিরছো, আমি তো আসতামই। তুমি যে আসবে এ আন্দাজ করেছিলাম, কিন্তু একেবারে মানে ও বাবা না, মানে প্রথম দিন যে গম্ভীর ছেলেটাকে দেখেছিলাম, আজ খুঁজতে গেলে তার এক বর্ণ পাওয়া যাবে না। এ তো পুরোটাই তোমার কৃতিত্ব। কি জানো তো ঋতম, কেউ কেউ দুঃখ আঁকড়ে বাঁচতে চায়, আবার কেউ কেউ জীবন আঁকড়ে। আমি তোমার পাশে ছিলাম, কিন্তু ভালো থাকার সিদ্ধান্তটা শেষমেশ তোমাকেই তো নিতে হয়েছিল। আচ্ছা, ফাইনাল ইয়ারের পর তুমি কলকাতায় ফিরবে তো? হঠাৎ এ প্রশ্ন? আসলে অফিসে একরকম কলকাতা ফেরার আর্জি জানিয়েই দিয়েছি, বুঝলে। আরে না না, মানে এক্ষুনি ফিরছি না, হয়তো তোমার ফাইনাল ইয়ার মেটার কয়েক মাস আগে বেরিয়ে যেতে হবে। মানে 150 বার মানে করছো কেন? আমি কি কিছু বলেছি? না, কিছু বলনি। তাহলে বেকার চাপ নিচ্ছিলাম।
আসলে ভাবছিলাম কিছু বলবে তাই। তোমরা ছেলেরা প্রেমে পড়লে ক্যাবলামির ডোজ বাড়িয়ে দাও কেন বলবে? তুমি আর কোন ছেলেকে প্রেমে পড়তে দেখলে শুনি? যে মক্কেলের বিয়ে থেকে ফিরছি তাকে? এটা তো বলেছিলে অ্যারেঞ্জ ম্যারেজ, তাই না? আরে বাবা, দা ভাই বলতে গেলে গোটা জীবনে কোনো মেয়ের সান্নিধ্যেই আসেনি। সুন্দরী বউ পেয়ে মাথা ঘুরে গেছে। তোমার বৌদি খুব সুন্দরী বুঝি? বৌদি বলবে না, খারাপ শোনায়। বৌদিদি বলবে, বুঝেছ? দাঁড় কাককে দৃঘাংচু বলে কি লাভটা হবে? একদম মাঝে মাঝে কথা বলবে না। তোমার দাদার বউকে বৌদি বলো, আমার দাদার বৌদিদিকে বউ বলবে, সিম্পল। বউ বলবো মানে বৌদিদি, দ্যাট ভাল লাগে না। যাকে ছাড়ো, কোথায় যেন ছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, সুন্দরী। আমার বৌদিদি খুব 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 সুন্দরী, তোমার চেয়েও। অমনি সুযোগ পেয়ে খানিকটা চিনি মিশিয়ে দিলে। আহা, প্রেমিকার প্রশংসা করা কি অন্যায়? প্রেমিকা? বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখনো হ্যাঁ বলিনি। হ্যাঁ, তা ঠিক, কিন্তু ভালোবাসি জানার পর ফিরতি জড়িয়ে ধরলে যে এসব প্রমাণ আদালতে গ্রাহ্য নয়। সে আমি ভালোবাসার জন্য এমনিও তোমার নামে মামলা তো করবো না। তুমি খুব ঝোঁকরুটে, জানো? জানি, চিন্তা হচ্ছে খুব। মা, আমি ঝোঁকরুটে বলে তোমার চিন্তা হচ্ছে? ধ্যাত, সেজন্য নয়। তবে কি জন্য? ইনস্টলমেন্টে বলছো কেন? ঝেড়ে কাশো। বৌদিদিকে দেখে, বৌদিদির সাথে কথা বলে মনে হলো গৃহবধূ হয়ে সংসার যাপন ওর শখ হতে পারে না। তাহলে কি মনে হলো? তোমার বৌদিদি ঘোড়া বাগিয়ে স্বাধীনতা সংগ্রাম করার জন্য জন্মেছে? ঠাট্টা করো না, বোঝার চেষ্টা করো। কি করে বুঝবো? ফেরার পর থেকে একটাও ছবি দেখালে তুমি? এই যে বিয়ের দিনগুলো নিয়ম করে রোজ দুবেলা সেজে গুজে একটা ছবি পাঠিয়ে গায়েব। তুমি যে বলো আমার একটা ছবির দিকে তাকিয়ে নাকি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারো। হ্যাঁ পারি তো, পারি বলেই তা করতে হবে। এই যে সব ক্যাফেতে আসা, এরা যতটুকু কফি দেয় পাড়ার দোকানে এক চুমুকেই সেটুকু খেয়ে নিতে পারি। এখানেও কি তাই করি? ছবি দেখতে ইচ্ছে করছে? এই তো, দাঁড়াও দেখাচ্ছি। না, দেখবো না, যাও তো। আরে রাগ করো না। রাগ করিনি, তবে অভিমান। আমি তো আরো 4টে উদাহরণ দিতে পারতাম। কিসের? এই যে কি কি এমন আছে যা পারলেও লোকে আকছার করে না। যেমন আমি 2টো সিঁড়ি বাদে বাদে পা দিয়েও দিব্য উঠতে নামতে পারি। তা বলে কি আমি সবসময় করি সেসব? মানে মাঝে মধ্যে করো এসব? যদি ইচ্ছে করে তো। চমৎকার, আস্তে আস্তে ঝিনুকের খোলস থেকে মুক্তটা বেরোচ্ছে তাহলে। আচ্ছা আচ্ছা, ছবি দেখাও। দাঁড়াও, গ্রুপ ছবি দেখাই তোমায়। এই দেখো, দিস ইজ মি। এটা আমার দাদাভাই বিপুল। আর এই যে তার পাশে দিস ইজ মাই বৌদিদি। এটা আমার বড় জেঠু, এটা ছোট জেঠু আর জেঠিমা। আর এই যে দিজ আর মাই প্যারেন্টস, এটা আমার বাবা মা। এই ছবিটা ভালো এসেছে না? রিতম একদম চুপচাপ, ওর দৃষ্টি আপাতত স্থির। নিষ্পলক তাকিয়ে আছে অঙ্কিতার বৌদিদির দিকে, ওর ইন্দ্রাণীর দিকে। বেশ কিছু মুহূর্ত আগেও যদি এ সত্য সম্বন্ধে জানতে পারত, হয়তো নিজের ভালোবাসার কথা অঙ্কিতাকে জানাতেই পারত না। নীরবে চলে আসা রিতমকে জীবনে প্রথমবারের জন্য পালাতে হতো। কিন্তু এটা কি করে সম্ভব? ইন্দ্রাণী বিয়ে করে নিল। কদিন আগে অবধি এই ভালোবাসাকে স্বীকৃতি দেওয়ার পূর্বে রিতম যেসব আশঙ্কার কথা বলেছিল, তার একেবারে প্রথমের দিকে ছিল ইন্দ্রাণীর ফিরে আসার সম্ভাবনা। ঠিক এই মুহূর্তে রিতম কি অনুভব করছিল তা বোধহয় ওর নিজেরও অজানা। ওর কি কষ্ট হচ্ছিল ইন্দ্রাণীর বিয়ে হয়ে গেছে বলে? ওর কি আনন্দ হচ্ছিল ইন্দ্রাণী শেষমেশ পরাজিত হয়ে গৃহবধূর জীবন বেছে নিল বলে? আনন্দ? আনন্দ তো হচ্ছিল না রিতমের, করুণা হচ্ছিল বোধহয়। মনে হচ্ছিল এসবের জন্যই কি রিতমকে ছেড়ে গেছিল? কিসের জন্য? এটা নিশ্চয়ই ইন্দ্রাণীর সফলতম অবস্থান নয়। আলবাত ইন্দ্রাণী কোনো এক ক্ষেত্রে হেরে ভূত হয়েছিল, কিন্তু কোন ক্ষেত্রে? অঙ্কিতা রিতমের হাতের ওপর হাত রেখে জিজ্ঞেস করল, এ কি,
তুমি কাঁদছো কেন? হোয়াটস রং? রিতমের মনে পড়ল অঙ্কিতার সাথে প্রথম দেখার দিন। রিতম টেবিল ছেড়ে উঠতে যাচ্ছিল আর আচমকা ওর হাতটা টেনে ধরেছিল অঙ্কিতা। কিন্তু অঙ্কিতাকে কি আজ ও সত্যি কথাটা বলবে? আসলে রিতম নিজেই হজম করে উঠতে পারেনি ব্যাপারটা। হিসেব মতো অঙ্কিতারও সন্দেহ হওয়ার কথা ছিল। রিতমের প্রাক্তনের নাম ইন্দ্রাণী, ওর বৌদিদির নামও ইন্দ্রাণী, কিন্তু দুজন যে একই মানুষ এ কাকতালীয় বিষয়টা ওর মাথাতেও আসেনি। আর আপাতত প্রয়োজনও নেই। সত্যি বলতে দুটো নামই অঙ্কিতার মধ্যে থেকে আবছা হয়ে গেছিল ক্রমশ। রিতমের অতীত নিয়ে কথাবার্তার পরিসর এমনি কমে এসেছিল ইদানিং। আর ওর দাদা ভাইয়ের ইন্দ্রাণীকে তো নাম ধরে ডাকেইনি। রিতম নিজের চোখ জোড়া সাবধানে মুছে নিয়ে বলল, বাড়ির কথা মনে পড়ছে খুব, জানো, অনেকদিন যাইনি তো। এ কথা সত্যি এই পারিবারিক ছবির দিকে এক ঝলক তাকিয়ে রিতমের প্রথমে বাড়ির কথাই মনে পড়েছিল। বাড়ির জন্যই মন কেমন করে উঠেছিল। অঙ্কিতা রিতমকে কাছে টেনে নিয়ে বলল, ধুর পাগল, এর জন্য কাঁদতে আছে? কদিন পরে তুমি না দাদা হবে, যাবে তো বাড়ি, এই তো দিন এগিয়েই আসছে। অন্য প্রান্ত থেকে দেখলে অঙ্কিতার আড়ালে রিতমের যে চোখ জোড়া জেগেছিল তার কোথাও গিয়ে কি সামান্য স্বস্তির ঝলক উঁকি দিল? কে জানে। বেশ কতগুলো বছর আগে রিতম এক যুদ্ধে পরাস্ত হয়েছিল। সে লড়াই সম্পর্কে ওর বিন্দুমাত্র ধারণা ছিল না। কে যে ওর বিপক্ষে ছিল আজও সে কথাও জানে না। শুধু জানে ওকে গোহারান হারিয়ে দেবে বলে মাটি কামড়ে পড়েছিল। সে যুদ্ধে শেষমেশ কেউ জিতেছিল কি? আর যেই জিতুক, ইন্দ্রাণী জেতেনি। বাড়তি উচ্ছ্বাস না হোক, আঘাতের বিপরীতে এ খবর কি সামান্য তৃপ্তির কাজ করছিল না? ফ্ল্যাটে ফিরে শুধুমাত্র অর্ককেই পুরো ব্যাপারটা গুছিয়ে বলল। সমস্ত কিছু শুনে অর্কর চোখ তো ছানা বড়া। কি বলছিস ভাই? মানে সিরিয়াসলি? হ্যাঁ, মানে তোর প্রাক্তন প্রেমিকা এখন তোর বর্তমান প্রেমিকার বৌদি, ও সরি, বউ দিদি। হ্যাঁ, আমাদের রাজকুমারী ইন্দ্রাণী দেবী তার থিয়েটার জীবনের শ্রেষ্ঠ চরিত্র হিসেবে বেছে নিলেন বিপুল করের গৃহবধূ। বিপুল হাততালি, বিপুল ভালোবাসা। থাম থাম, অ্যান্টাসিড দিয়ে একটা হজম করি ভাই। উফ, চাঁদু কি নিয়তি মাইরি। এই একে কি বলে জানিস তো? কি বলে? এত ফাটিয়ে তুই অঙ্কে পেলি দুই। তা কি আজে বাজে বকছিস? না না, স্বাভাবিক, তোর পুরনো প্রেম, এসব ক্ষেত্রে তো ড্যাং ড্যাং করে নাচা মানায় না, পাবলিক ভুল বুঝবে। তুই বিনয় চালিয়ে যা, আমি তো সাইড ক্যারেক্টার, আমি যা খুশি বলতেই পারি। তুই বল, জুড়িয়ে গেল চোখ আমার, পুড়িয়ে গেল চোখ, বাড়ি ফিরে বলেছিলাম ওদের ভালো হোক। মানে তোর জাস্ট একটা সুযোগ লাগবে পলিটিক্যাল ইনকারেক্ট হওয়ার, ব্যাস শুরু করে দিবি। ওয়ে বন্ধু, আমার কি আর করার আছে বলো? জিনিয়া আমায় চিনিয়া ফেলেছে, সমস্ত ভালোবাসা ছিনিয়া নিয়েছে, এবং আমি যে বিরাট কোনো দুঃখ পাবো, ও মা, দেখি দুঃখটুকু আসছে না। 2 মাস 17 দিনের রেকর্ড ভাঙলো তাহলে? আরে সে রেকর্ড ভেঙে ছুড়ে একেবারে কেলেঙ্কারি 5 মাস 29 দিন, আর একটু হলেই হাফ ক্যালেন্ডার হয়ে যেত। যাকগে, কি আর করবি, সেটাই। এসব নিয়ে আর ভাবিও না বিশেষ। জীবনটা সালা সুলভ শৌচালয় হয়ে গেছে। প্রেম আসে, খানিকক্ষণ দাঁড়ায়, তারপর ছ্যার করে মূত্র বিসর্জন করে দিয়ে চলে যায়। কিন্তু ভাই, তুই চলে যাবি কেন? তুই যে ফিরে এসে বলেছিলি যাবি না। বলেছিলাম, ভেঙে চুরে গেছিলাম, তুই তো এবারের মতো বাঁচিয়ে দিলি। কিন্তু যাচ্ছি মানে তো কালকেই চলে যাচ্ছি না, দেরি আছে। তাহলে একদিন বসা হোক, হুইস্কি কিংবা স্কচ নিয়ে। কি উপলক্ষে? কেমন উপলক্ষে স্কচে চুমুক দিতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবে বলো চাঁদু? প্রাক্তনের সুখী দাম্পত্য, নিজের নতুন প্রেম, নাকি পাকাপাকি ঘরে ফেরার বন্দোবস্ত? এসব কিচ্ছু না, আমাদের বন্ধুত্ব সেলিব্রেট করব অন দ্য রক্স। সঙ্গে ভাজা মাছ। ভাই, উল্টে খেতে পারবি তো? রিতম সমস্ত কিছুর সঙ্গে মেতেছিল।
ভীষণভাবেই মেতেছিল। কিন্তু কোথাও গিয়ে ওর মন পড়েছিল ইন্দ্রাণীর ঘরে। ঝালুয়ার বেড়ে বসে বাতাসে হাত খেলিয়ে রিতম কোনোদিনই বলতে পারত না ঠিক কোন দিক থেকে হাওয়া দিচ্ছে। অথচ প্রতিবারই এ প্রসঙ্গের পর হেসে উঠত ইন্দ্রাণী। আজ ইন্দ্রাণীর হাসির রসদ বদলাবে, অন্য একজনের বুকে মাথা রেখে চোখ বুঝবে, আর শান্তির ঘুম নেমে আসবে ওর চোখে। কিন্তু সত্যিই কি ইন্দ্রাণীর প্রতিটা রাত শান্তির হবে? বিপুল আর ইন্দ্রাণীর সংসার জীবন ঠিকঠাকই চলতে শুরু করেছিল, কিন্তু সমস্যা বাঁধল অন্য জায়গায়। উচ্ছৃঙ্খল জীবনের পরতে পরতে চমক থাকে, সেদিক থেকে এই সংসার জীবন বড়ই একঘেয়ে। তাই কোনো এক পর্যায়ে ইন্দ্রাণীর সামান্য হলেও এখানে অসুবিধা হবে এ কথা জানাই ছিল। বিপুল সেদিন এক থালা ভাত মাছের ঝোল দিয়ে মেখে কোনো রকমে নাকে মুখে গুঁজে দৌড়ল ট্রেন ধরতে। যদিও এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও একটা পদও পুরোপুরি ইন্দ্রাণী রেঁধে উঠতে পারেনি। বিপুলের মা রত্নাদেবী যতবারই বৌমাকে দায়িত্ব দিয়ে জিরোবার চেষ্টা করেছিলেন, প্রতিবারই তাকে দৌড়ে আসতে হয়েছিল কোনো না কোনো কৌটো খুঁজে দেবার জন্য। ইন্দ্রাণী রান্নাঘরে কিছুই খুঁজে পায় না। চিনি পেলে নুন পায় না, লঙ্কার গুঁড়ো পেলে হলুদ গুঁড়ো পায় না। আর এসব প্রথম দিকে তাও মানা যায়, কিন্তু এই জিনিস ক্রমাগত চলেই যাচ্ছিল। যাকে সেদিন স্টেশনের উদ্দেশ্যে রওনা হতেই বিপুলের কাছে একটা ফোন ঢুকল। কল্যাণদা, ডেইলি প্যাসেঞ্জার। হ্যাঁ কল্যাণদা, বলো। বলছি বিপুল, দেখো না জানলাটা কিছুতেই খুলছে না, একটু জ্যাম হয়ে গেছে বুঝলে। তুমি পারলে একটু পাথর টাথর জাতীয় কিছু একটা নিয়ে উঠো তো, দুবার ঠুকলেই ঠিক হয়ে যাবে বুঝলে। বিপুল সেই মতন স্টেশনে পৌঁছে আগে বড় দেখে একটা পাথর তুলে নিয়ে ট্রেনে উঠল। কল্যাণদা পাথরের সাইজ দেখে বলল, আহা, এত বড় দরকার ছিল না। পাশ থেকে রাজু ফোড়ন কেটে বলল, আহা, বিপুলদার মনটাই তো ভীষণ বড়, তাই যাই আনতে বলো ও বড় বড়ই আনবে, তাই না? বিপুলের যে এ ধরনের সমস্ত আর কি ভালো লাগে তেমন নয়, তবু এরা থাকে বলে যাতায়াতের পথটা চমৎকার কেটে যায়। কল্যাণদা ওই পাথর ঠুকেই ঠিক জানলাটা খুলে দিয়েছিল। তারপর দুহাত ঝেড়ে বলল, তা বিপুল চন্দ্র, মধুচন্দ্রিমার বন্দোবস্ত হলো? না, মানে ভাবছিলাম হানিমুনে কোথায় যাওয়া যায় বলো তো দাদা। চোখ বন্ধ করে পুরী চলে যা, পুরোপুরি হাতের আওতায় থাকবে। ওসব পাহাড় টাহাড় লোকে বলবে, কিন্তু রিস্ক আছে। দেখ, নতুন বউ, তার জ্বর সর্দি কাশি হাসি কান্না কিছুই তো এখনো ঠিকঠাক জেনে উঠতে পারিসনি। কি বলছি বুঝতে পারছিস? না, কেমন যেন অল্প অল্প বুঝছি, আবার বুঝতে পারছি না। সমুদ্রের ধারে একটা চকচকে রিসর্ট নিবি, সন্ধে গ্লাস নিয়ে সুইমিং পুলে, জলে চাঁদ, ডাঙায় অগবধূ সুন্দরী। কি মাস্টারদা, কিছু ভুল বললাম? ও প্রান্ত থেকে একটা বয়স্ক লোক গলা খাঁকড়ানি দিলেন। তাকে দেখলেই বোঝা যায় বয়স কমিয়ে চাকরিতে ঢুকেছিলেন বলে এখনও অবসর জোটেনি কপালে। অবসরের আগে নিজেও সরে পড়তে পারেন অবশ্য। যাকে সে ভদ্রলোক বললেন, দেখো বিপুল, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, জামা কাপড় যা ইচ্ছে নিও, চাদর কিন্তু 2-4টে আলাদা করে নিও, ওটা লাগবে। মাস্টারদার এই বাক্যটা কামরায় যেন পরমাণু বোমার মতো পড়ল। সবাই একসঙ্গে গুরুদেব গুরুদেব বলে হর্ষধ্বনিতে মেতে উঠল। আর বিপুল এরই মধ্যে বন্দে ভারতে পুরীর 2খানা টিকিট কেটে ফেলল 1 সপ্তাহর তফাতে। ততদিনে অষ্টমঙ্গলা ইত্যাদি মিটে যাবে। উফ, বিপুলের তো ভেবেই আনন্দ হচ্ছিল বাড়ি ফিরে ইন্দ্রাণীকে একেবারে চমকে দেবে। পণ্ডিতদার দোকান থেকে একটা কিং সাইজ সিগারেট কিনে বেশ রেলা নিয়ে অনেকক্ষণ টানল। তারপর পণ্ডিতদার দিকে তাকিয়ে বলল, এই, তোমার সেদিন ফিরতে অসুবিধা হয়নি তো? অফিসের হেন তেন বকেয়া কাজ মিটিয়ে বাড়ি ফিরল বিপুল। বউকে ডেকে বলল, ইন্দ্রাণী, এদিকে এসো একবার। ইন্দ্রাণী ঘরের কোনো এক সোফায় বসে ফোন ঘাঁটছিল।
দিনটা ওর এতটাই ম্যাড়ম্যাড়ে কেটেছিল, বলার কথা নয়। খাওয়া এবং শুয়ে শুয়ে ফোন ঘাঁটা ছাড়া কিছুই করতে হয়নি। রত্নাদেবী ছেলের কাছে অভিযোগ না করলেও মোটামুটি টের পেয়ে গেছিলেন কি রত্ন তার ঘরের শোভাবর্ধন করছে। ইন্দ্রাণীরও জ্বালা কিছু কম নয়। ও সেখানে চাইলেই ফস করে একটা সিগারেট ধরাতে পারবে না। তাকে যা আছে সব পড়ার বই, তেমন কোনো গল্প উপন্যাসও নেই হাতের সামনে। অঙ্কিতাও ব্যাঙ্গালোরে, দুটো গল্প করবে যে এমন কোনো ওর বয়সী মানুষও নেই। একসময় এই সমস্ত বিড়ম্বনার জন্য ইন্দ্রাণীর মনে হয়েছিল বিপুলই দায়ী। তাই বিপুল বাড়ি ফেরার পর যখন ডাকল, ইন্দ্রাণী খানিক বিরক্তির সাথেই ঘরে ঢুকে বলল, বলে ভালো। বিপুল তখনও বিপদের আঁচ চিনতে শেখেনি। গদগদ সুরে বলল, বলবো না, দেখাবো। আমার ব্যাগটা খুলে দেখো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। অনিচ্ছা সত্ত্বেও ইন্দ্রাণী বিপুলের ব্যাগটা খুলল, আর খুলতেই বেরিয়ে এলো বেশ বড় মাপের একটা পাথর। এই তোমার সারপ্রাইজ? না না, বাবা, এটা কি, এখানে কি করে এলো? সেটা তো তুমি জানবে বিপুল, তাই না? ইন্দ্রাণী, যা বলবে একটু আস্তে বলো, বাইরে মা বাবা আছে, জেঠু আছেন। আমি আস্তে বলতে পারি না। বোবা মেয়েকে বিয়ে করতে পারতে, বাইরে থেকে বাপমা শুনতে পেত না। আহা, তুমি এত রেগে যাচ্ছ কেন? এ তো কল্যাণদা, রাজু এদের কাজ, মজা করেছে, আমি জানতাম না। তুমি কি ক্লাউন? হ্যাঁ, লোকে তোমার সাথে এমন মশকরা করার সাহস পায় কি করে বলো তো? না না, শুধু আমার সাথে না, ওরা সবার সাথেই মজা করে। এই দেখো না, আমাদের সাথে যায় একটা লোক, তার ভালো নাম জগন্নাথ। তাকে রথের পরের দিন সবাই একবার করে জিজ্ঞেস করেছে, কি জগন্নাথ দা, কাল রথ দেখলেন? হেসো না বিপুল, আমার অন্তত পক্ষে হাসি পাচ্ছে না। আর কি একটা সারপ্রাইজ আছে বলছিলে? বিপুল নিজেই ব্যাগ থেকে বন্দে ভারতের টিকিটটা বার করে এগিয়ে দিল। এই দেখো টিকিট, হানিমুনে আমরা পুরী যাচ্ছি। কোথায় যাচ্ছি? পুরী? হ্যাঁ, সমুদ্রের কাছেই একটা রিসর্ট নেব, সুইমিং পুল থাকবে, চলে চাঁদ। এই না না, কিছু না। তুমি একবারও জানতে চেয়েছো আমার সমুদ্র ভালো লাগে কিনা? মানে মানে আমার তো সমুদ্র ভালো নাও লাগতে পারে। এমা, খামোখা তোমার সমুদ্র খারাপ লাগবে কেন সেটাই তো বুঝছি না। বোকার মতো কথা বলো না বিপুল। তোমার সমুদ্র ভালো লাগে তাই টিকিট কেটে নিয়ে চলে এলে? না না, আমার না, আমি তো কোনোদিন সমুদ্র দেখিনি। ওই কল্যাণদা বলছিল। বাহ, চমৎকার। কল্যাণদার ভালো লাগে বলে তুমি আমাদের হানিমুন ডেস্টিনেশন ঠিক করে ফেললে পুরী, আমার সাথে আলোচনা না করি। সরি সরি, আমি 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 বুঝতে পেরেছি, আমার ভুল হয়েছে। এবারটার মতো মাফ করে দাও। এই যে দেখো, কান ধরছি, আর হবে না। লক্ষ্মীটি, না, আমি পুরী যাব না। তুমি তোমার কল্যাণদাকে নিয়ে চলে যাও হানিমুনে। হেসো না, আমি মজা করছি না তোমার সাথে। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, পুরী ক্যান্সেল। কোথায় যাবে বলো? দার্জিলিং? দীঘা, পুরী, দার্জিলিংয়ের বাইরে কিছুর নাম জানো তুমি? না মানে, ছেড়ে দাও, ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। তুমি তোমার কল্যাণদাকে এই পাথর আর টিকিটটা দিয়ে এসো কাল। হ্যাঁ? বিপুল সেদিনের মতো নিস্তার পেলেও এ ঝঞ্ঝাট ক্রমে তার নিত্য নৈমিত্তিক বরাদ্দ হয়ে গেল। সংসারে সারাদিন ঘুরে ঘুরে ইন্দ্রাণীর সমস্ত বিষ সঞ্চয় করে, আর বিপুল ফিরে এলে সবটুকু ছোবল মেরে উগড়ে দেয় ওর কাছে। অসহ্য মানসিক যন্ত্রণায় ভেতর ভেতর কাতরাতে থাকে বিপুল। এ ছটফটানির দিকে ইন্দ্রাণী আর ফিরেও তাকায় না। আসলে ইন্দ্রাণী নিজেও নিয়তির অদ্ভুত এক জাঁতাকলে আটকে পড়েছিল। ও মাঝে মধ্যেই চেষ্টা করত শাশুড়িকে সাহায্য করার। সমস্যা হলো ওর কোনো কাজই জানা নেই। মেস কিংবা নিজের ফ্ল্যাটের সঙ্গে সংসারের একটা বিস্তর তফাৎ রয়েছে। মেসে কিংবা ফ্ল্যাটে কাজ চালাবার মতো রান্নাবান্না করলেই চলে, কিন্তু সংসারে কোথাও গিয়ে নিখুঁত না হতে পারলে কেউ না কেউ টিপ্পনি কাটবেই। ইন্দ্রাণীর সংসারে টিপ্পনি কাটার ওস্তাদ লোকটি হল ওর বড় শ্বশুর, বিপুলের জেঠু শ্রীমান সুভাষ কর। এর আগেও নতুন বৌমার রান্না নিয়ে অল্প বিস্তর বাঁকা মন্তব্য করেছিলেন। প্রতিবারই বিপুলের মা না হলে অঙ্কিতার মা বলেছেন, বাচ্চা মেয়ে তো আসলে, এখন আর কেই বা নিজের বাড়িতে রান্নাবান্না করে, শিখে যাবে আস্তে আস্তে। কিন্তু সেদিন বিষয়টা মাত্রা ছাড়ালো।
ইন্দ্রাণীর মেজাজ ইদানিং তিরিক্ষে থাকে। জয়িতা দেবী একথা তার মেয়ে অঙ্কিতাকে জানিয়েছিলেন। অঙ্কিতা মাকে বলেছিল, এই ভয়টাই তো পাচ্ছিলাম, কিন্তু কি আর করবে বলো। বৌদিদির সাথে কদিন কথা বলেই বুঝেছিলাম তোমাদের চন্দনপুরে এর সংসার করা চাপ আছে। বুবলাদার সাথে এর বিয়ে হলে ভালো হতো, কারোরই ঘরের প্রতি টান নেই, নিজেদের মতো থাকতো। এ আবার কি কথা? তোকে ফোন করলুম কি করা যায় আলোচনা করতে, আর তুই ভুলভাল যা মুখে আসছে বলছিস। কি করবে? আচ্ছা মা, একটা কাজ করে দেখতে পারো, বৌদিদিকে দিয়ে শক্ত শক্ত রান্না করাও, শেখাও, আর গল্প করতে করতে পুরো ব্যাপারটা করো, দেখবে ওরও ভালো লাগবে। শক্ত রান্না বলতে এঁচোড়? আরে না না, পাতি হাত রুটি দিয়েই চেষ্টা করে দেখতে পারো। হাত রুটি বানানো তো সহজ রে, শক্ত হলো কই? আহা, বৌদিদির কাছে তো শক্ত। ব্যাস, তারপর ইন্দ্রাণীকে হাত রুটি বানানো শেখানো হবে বলে রীতিমতো দক্ষযজ্ঞ বেঁধে গেল। ইন্দ্রাণী হাত রুটির জন্য আটা মাখল, লেচি বানালো। ভীষণ মন দিয়ে সে লেচি বেলল। হ্যাঁ, গোল হলো না বটে, কিন্তু কাছাকাছি কিছু একটা হলো। সেঁকার সময় রুটিগুলো যখন ফুলছিল, ইন্দ্রাণীর রীতিমতো গর্ব হচ্ছিল। কিন্তু খাবার টেবিলে বসা মাত্রই সেই রুটি যখন সুভাষবাবু অবধি পৌঁছল, তিনি ফের টিপ্পনি কেটে উঠলেন, বাহ বাহ, এগুলো রুটি নাকি ভারতের মানচিত্র? গোল না হওয়া রুটিকে ভারতের মানচিত্রের সাথে তুলনার ইতিহাস বোধহয় গোল রুটির ইতিহাসের সমসাময়িক। সুভাষবাবু হয়তো সামান্য ঠাট্টা তামাশা করবেন বলেই কথাটা বলেছিলেন, কিন্তু ইন্দ্রাণীর তেতে থাকা মাথার সম্পর্কে তিনি আর কি বা জানতেন। ইন্দ্রাণীর শটান তার দিকে এগিয়ে এসে তার রুটির প্লেটটা তুলে নিয়ে রান্নাঘরের দিকে ছুটে গেল। ইন্দ্রাণীর এই হঠকারিতায় বাড়ির বাকি মানুষগুলো এতটাই অবাক হল, নিষ্পলকে শুধু রান্নাঘরের দিকে একবার মুখ ঘোরাল। ইন্দ্রাণী আবার রান্নাঘর থেকে গটগট করে খালি হাতে বেরিয়ে এলো। তারপর এমন নির্লিপ্তভাবে দাঁড়ালো যেন কিছুই হয়নি। সুভাষবাবু চরম অপমানিত হয়েছিলেন। যতই হোক, এ বাড়ির কর্তা বলতে তো তিনি। রীতিমতো গলা চড়িয়ে বললেন, বৌমা, এটা কি হলো? ইন্দ্রাণী একই স্বরে উত্তর দিল, ভারতের মানচিত্র যখন হজম হবে না, তখন ভাইপোর বিয়ে দেওয়ার আগে হবু বৌমার হাতের গোল রুটি দেখে খেয়ে নেওয়া উচিত ছিল, তাই না? এখন তো আর উপায় নেই, উপোস করেই থাকতে হবে। স্যাড। ঘটনাটা যখন ঘটে, বিপুল তখন বাড়িতে ছিল না। পরের দিন অষ্টমঙ্গলায় বেরিয়ে যাওয়ার কথা। খোশ মেজাজে একগাদা মিষ্টি কিনে বাড়ি ফিরে দেখল বাড়ি একেবারে অগ্নিগর্ভ। বিপুলকে প্রথম যে কঠিন সিদ্ধান্ত নিতে হল, এই দুর্ঘটনার ধারা বিবরণী ও কার কাছ থেকে শুনবে। একদিকে মা কাকিমা, অন্যদিকে বউ। মহা কেলেঙ্কারির ব্যাপার। ভেবে দেখল মা কাকিমা ওকে ছোট থেকে চেনে, সামলে নেওয়া যাবে। বউকে সামলানো প্রয়োজন। তাই ঢুকেই শটান নিজের ঘরে চলে গেল। ওর পিছু পিছু ইন্দ্রাণীও সেখানে গেল। বিপুল ভয় ভয় জিজ্ঞেস করল, কি হয়েছে গো? প্রায় সঙ্গে সঙ্গেই ছুটে এলো তীক্ষ্ণ শব্দবান, কি আবার হবে? ওই যে তোমার জেঠু, নিজে তো বিয়ে থা কিছু করেনি, করবেই বা কি করে? অমন সবার পেছনে কাঠি করা স্বভাব যে। তুমি জানো, আমি আজ সবার জন্য রুটি বানিয়েছিলাম, এই প্রথমবার বানাচ্ছি, স্বাভাবিকভাবেই রুটিগুলো গোল হয়নি, তা বলে উনি ভারতের মানচিত্র বলবেন? প্রায় কথাটা শেষ করার সঙ্গে সঙ্গেই রত্নাদেবী ঘরে ঢুকে বৌমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, দাদা একটু অমন মানুষ, তার কথা ধরলে চলে? তুমি মা ঘরের বউ, তোমাকে শান্ত হতে হবে, ধীর স্থির হতে হবে। বাড়ির বউয়ের অমন চণ্ডাল রাগ হলে ঘরে লক্ষ্মী থাকে না যে মা। ঠিক এই কথাগুলো যেন আগুনে ঘিয়ের ছিটে দিল। ইন্দ্রাণী আরও তেলে বেগুনে জ্বলে উঠল। আচ্ছা মা, আমি আর আপনার ছেলে ঘরের মধ্যে কথা বলছিলাম তো, আপনি কেন আড়ি পেতে শুনছিলেন? আড়ি পেতে? না 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 মা, আমি পাশ দিয়ে যাচ্ছিলাম। ঠিক এই সময় আমাদের ঘরের পাশ দিয়ে আপনাকে যেতে হলো? কি ভাবেন কিছুই বুঝি না? শুনতে এসেছিলেন আপনার ছেলেকে আপনাদের নামে কিছু বলছি কিনা। শুনুন শুনুন, সে স্বভাব আমার নয়। রেখে দিতে পারতেন তো আপনাদের ছেলেকে আতুপুতু করে, কেন বিয়ে দিতে গেছিলেন? এরপর রত্নাদেবী সেখানে আর এক মুহূর্ত দাঁড়াননি। রত্নাদেবী বেরিয়ে যাওয়ার সময় বিপুল একবার ওর মায়ের চোখের দিকে তাকিয়েছিল।
তাতে ওর শুধুমাত্র নিজেকেই আরো বেশি করে অপরাধী মনে হলো। কিন্তু কি করবে ও? কি বা করার আছে? এত সব বাকবিতণ্ডার শেষে ইন্দ্রাণীর মনে দীর্ঘদিন পর ভেসে উঠছিল ঝালুয়ার বেড়, নির্জন স্টেশন। ওর হাতটা আগলে ধরে বসে আছে রিতম। আহ, কি শান্তি! সামান্য হলেও আফসোস হয় আজকাল। কোন মানুষকে শুধুমাত্র কয়েক ঝলক দেখতে ভালো লাগে আর কোন মানুষের সঙ্গে আস্ত একটা জীবন কাটিয়ে দেওয়া যায়, এই গণিতটুকু যদি আয়ত্তে থাকতো ইন্দ্রাণীর। ইন্দ্রাণী রিতমের জন্য মাঝে মধ্যেই ভাবে, রিতম নিশ্চয়ই ব্যাঙ্গালোরে আছে এখনো, নাকি ফিরে এসেছে, প্রেম করছে নতুন, নাকি এখনো ইন্দ্রাণীর কথা মনে পড়লেই তছনছ হয়ে যায় ছেলেটা। যদি ইন্দ্রাণী একবার চেষ্টা করত রিতমের কাছে ফিরে যাওয়ার, যদি একবারের জন্য সামনে গিয়ে দাঁড়াতো রিতমের, রিতম কি সেদিন ফিরিয়ে দিত? বোধ হয় না। কিন্তু অনেকটা দেরি করে ফেলল ইন্দ্রাণী, অনেকগুলো এলো পাথাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলল। এবার কি করবে ও গোটা জীবন? এভাবে রোজ ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে আদৌ কি বেঁচে থাকা যায়? হয় ছেড়ে যেতে হবে, না হয় মানিয়ে নিতে হবে। আর এই ছেড়ে যাওয়ার প্রসঙ্গ ভাবতেই নিজের বাপের বাড়ির কথা ভেবে আঁতকে উঠল। কোথায় যাবে ও? না, মানিয়ে ওকে নিতেই হবে, আর উপায় নেই। বিপুলকে ছেলে মানুষ মনে হয়েছিল বলে প্রথমে যেমন ফুর্তিতে নেচে উঠেছিল ইন্দ্রাণীর মন, আজ যেন এই বিষয়ে ততটাই মুষড়ে থাকে। সংসারের কোনো ক্ষেত্রেই বিন্দুমাত্র সুখ জোটেনি ওর কপালে। স্বামী সৎ, সরকারি চাকুরিজীবী এবং বহু লোকের পছন্দের মানুষ, এ নিয়ে ইন্দ্রাণীর লাভ কই? হাতে ধরে শিখিয়ে দেওয়ার পরেও বিপুল এখনো ঠিকঠাকভাবে একটা চুমুও খেয়ে উঠতে পারল না ইন্দ্রাণীকে। যখন ওর শরীরের মধ্যে বিপুল মেতে ওঠে, কেমন যেন অধৈর্য হয়ে পড়ে আজকাল। মনে হয় সকালের মতো তখনও বিপুলের মধ্যে অবাঞ্ছিত তাড়াহুড়ো, যেন এক থালা ভাত কয়েকটা তরি তরকারি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। গোটা ব্যাপারটার নেপথ্যে কোনো সুর নেই, তাল নেই, আছে বলতে শুধু ট্রেন ধরার তাড়া। সব দিক থেকে ইন্দ্রাণী যে এভাবে ঠকে যাবে ও জন্মেও ভাবতে পারেনি। ইস, অর্জুনের পেছনে যদি হন্যে হয়ে না ছুটত, তাহলে আজও ওর জীবনে ঝালুয়ার বেড় বেঁচে থাকত, রিতম বেঁচে থাকত বহাল তবিয়তে। মরিচিকা, মরিচিকা, একটা মরিচিকা ওর সমস্ত জীবন তছনছ করে দিল। শুধু কি ওরই জীবন তছনছ হলো? হয়তো রিতমেরও জীবন তছনছ হয়ে গেছে অনেক আগেই। অন্যদিকে অঙ্কিতা একদিন রিতমের কাছে ফের এই প্রসঙ্গ তুলল। অঙ্কিতাকে ম্লান হয়ে থাকতে দেখে রিতম জিজ্ঞেস করেছিল, কি ম্যাডাম, পড়াশোনার খুব চাপ, প্র্যাকটিক্যালে খুব খাটাচ্ছে? ধুর, সেসব নয়, দাদা ভাইয়ের জন্য মনটা খারাপ। কেন, তার আবার কি হলো? বৌদিদি একদম বোঝে না একটা গ্রামের বাড়িতে কিভাবে থাকতে হয়। সব কিছু কি সব জায়গায় চলে বলো? না, তা তো চলে না, কিন্তু হলোটা কি? বৌদিদি ঘরের একটা কাজ ঠিকঠাক করে না, ঘরের কাজ ছাড়া অন্য কিছুও নেই, আর দিন দিন যেন খিটখিটে হয়ে যাচ্ছে। এসবের মধ্যে থেকে দাদা ভাইয়ের মাথাটা না বিগড়ে যায়। কিন্তু তুমি আর কি করবে বলো? সেটাই ভাবছি, আগে এসব মিটিয়ে বাড়ি ফিরি, তারপর দেখি আমাকেই কিছু একটা করতে হবে। তোমার বৌদিদিকে তোমার চেনা চেনা লাগে না অঙ্কিতা? মনে হয় না এর গল্প তুমি আগেও শুনেছ? মানে, তোমার বৌদিদির নাম কি বলো তো? বাড়ি কোথায়? বৌদিদির নাম? বৌদিদির নাম তো
ইন্দ্রা মানে 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 তোমার ইন্দ্রাণী? আর আমার কোনো ইন্দ্রাণী নেই অঙ্কিতা, ছিল এক সময়। কিন্তু হ্যাঁ, সেই মানুষটাই আজ তোমার দাদা ভাইয়ের অর্ধাঙ্গিনী। মানে হোয়াট, সিরিয়াসলি? তুমি আমায় বলনি কেন আগে? আমি তো জানতে পেরেছিলাম যেদিন তুমি ফিরে এসে ছবি দেখালে। এতটাই অবাক হয়েছিলাম, বলার মতো কিছু খুঁজে পাইনি। আজ হঠাৎ বললে। আজ মনে হলো এসব সমস্যা সারিয়ে তোলার ক্ষেত্রে অতীত তোমায় সাহায্য করতে পারে। আমি তো বুঝতেই পারছি না আমার কি করা উচিত। মানে আমি কি দাদাভাইকে বলবো ব্যাপারটা? কি বলবে? তোমার বৌদিদি তোমার বর্তমান প্রেমিককে ছেড়ে একদা গায়েব হয়ে গেছিল, তাতে কার কি উপকারটা হবে? তাহলে কি করব আমি, বলো? যা করতে এ সত্যি না জানলে তাই করবে। আমার মনে হলো এ কথাটুকু তোমার জানার অধিকার আছে, তাই বললাম। কিন্তু এখন যে মনে হচ্ছে তুমি না বললেই বরং ভালো হতো। একদিন না একদিন তো জানতেই পারতে, তাই না? যখন ভাবতে তোমার থেকে লুকিয়ে রাখবো বলে বলি নিয়ে কথা, কি পারতে না জানতে? তা পারতাম। তখন আমায় ভুল বুঝতে, জানতে চাইতে কেন বলিনি। কিন্তু রিতম, এ সত্যি মেনে নিয়ে আমি কি বৌদিদির সঙ্গে আর কখনো স্বাভাবিক হতে পারবো? পারবে, পারতে হবে। জানো অঙ্কিতা, জীবনে মাঝে মধ্যেই যা ঘটে তা উপন্যাসের কাকতালীয় মোড়কেও হার মানায়। তোমায় তো সেটুকু যুঝে নিতেই হবে। আর তুমি? কি আমি? তোমাকেও তো একদিন দাঁড়াতে হবে। আমার সঙ্গে জুড়ে গেছো যখন, দাঁড়াতে তো হবেই ইন্দ্রাণীর সামনে। ফের একবার দাঁড়াবো তো, নির্বিকারভাবে হাসি মুখে দাঁড়াবো। আমি তো অপরাধী নই, আমার তো পালানোর কথা নয়। তুমি কি সত্যি এতখানি কঠিন? সত্যি এমনটা থাকতে পারবে তখন? পারবো অঙ্কিতা। আমি যেদিন তোমাকে ভালোবাসার কথা বলেছি সেদিন আমি আমার পূর্বতন সমস্ত পথ রুদ্ধ করে এসেছি। অতীতের সে সম্পর্কের ঘাটকাজ সেরেই তোমার কাছে আসা। তোমায় ভীষণ বিশ্বাস করতে ইচ্ছে হয় রিতম। ইচ্ছে যখন হয় বিশ্বাস করতেই পারো। আমাদের ইচ্ছেটা কি ফেলনা? এই মুহূর্তে প্রেমিক প্রেমিকা একে অপরকে জড়িয়ে ধরে। এই মুহূর্তে প্রেমিকার দুশ্চিন্তার লাঘব হয়, প্রেমিকের বিশ্বাস জন্মায় সমস্ত ঝড়ের সামনে দাঁড়াবার ক্ষমতা তার আছে। কার জীবন কোন মোড়ে এসে কেমনভাবে বদলে যায় আগে থেকে কেই বা আন্দাজ করতে পারে?